আজকে তোমাদের মাধ্যমিকের একটি বাংলা গল্প পথের দাবি পড়াবো, যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে শরৎচন্দ্রের ব্যাপারে ছোট্ট কিছু বলে দিচ্ছি। ওনাকে আমরা সবাই চিনি, ওনার অনেক গল্প আমরা পড়েছি। আমরা ক্লাস 8-এ আমরা পল্লী সমাজ পড়েছি। এরকম অনেক গল্প আমরা পড়েইছি, অনেক সিনেমাও দেখেছি ওনার গল্পকে নিয়ে। দেবদাস, বিন্দুর ছেলে, শ্রীকান্ত, অনেক। তো ওনার জন্ম 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে। এবং ওনার ডাকনাম কি ছিল আমি ক্লাসে আগেই বলেছিলাম, ন্যাড়া। কিন্তু যেহেতু ওনার বাবা বা ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই ওনারা চলে যায় ভাগলপুরে মামার বাড়িতেই থাকতেন, পড়াশুনো করতেন। এবং ভাগলপুরে থেকে ওনার প্রথম সাহিত্য চর্চা শুরু হয়। মানে ওখানেই উনি গল্প টল্প লিখতেন। উনি এই গল্প লেখার জন্য অনেক সময় এমনও হয়েছে যে উনি বিভিন্ন স্থানে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতেন, কাজকর্মে ঠিক মন বসতো না। এবং উনি লিখে ফেলেছিলেন অনেক অনেক গল্প, যেরকম উপন্যাস লিখেছিলেন, ছোট ছোট গল্প লিখেছিলেন, যেমন দেবদাস আমি অলরেডি বললাম, তারপরে পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, তারপরে হচ্ছে দত্তা, দেনা পাওনা, পথের দাবি, বিন্দুর ছেলে, মহেশ, একটা খুব বিখ্যাত ছোট্ট গল্প মহেশ, একটা গরুকে নিয়ে, গফর মিয়া আর তোর মহেশ। তো এই যে অনেক অনেক গল্প উনি লিখেছেন, তার মধ্যে একটা উপন্যাস, বড় উপন্যাস হচ্ছে পথের দাবি। তো সেই পথের দাবির পুরো উপন্যাসটা তো দেয়নি, তোমাদের কিছুটা অংশ তোমাদের এই পাঠ্যে তুলে দিয়েছে। এবার এই গল্পটা পাঠ্যটা পড়ার আগে আমাদেরকে এই উপন্যাসটা শুরু কিভাবে হচ্ছে কিছু পূর্ব কথা জানতে হবে। তাহলে আগে আমরা পূর্ব কথা জানবো, তারপর লাইন বাই লাইন গল্পটা পড়বো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসের নির্বাচিত এই অংশটা আমাদের যেটা তুলে দিয়েছে, এখানে দেখানো হচ্ছে যে অপূর্ব এইখানকার নায়ক এই গল্পের। অপূর্ব একটা নিষ্ঠাবান ব্রাহ্মণ, এমএসসি পাশ করে। তারপর অপূর্ব কলেজের যে প্রিন্সিপাল, সে বোথা কোম্পানিতে একটা চাকরি জোগাড় করে দেয়। এই বোথা কোম্পানির নতুন অফিস ছিল রেঙ্গুনে। নতুন চাকরি পেলে তারা কোথায় যাবে তাহলে? রেঙ্গুন মানে মায়ানমারে, ঠিক আছে? রেঙ্গুনে মায়ের খুব একটা মত ছিল না যে যাক, কিন্তু তবুও অপূর্ব রেঙ্গুন যাত্রা করে নিজের চাকরি জীবনের সূচনা করতে। রেঙ্গুনে এসে অপূর্ব নানা রকম অভিজ্ঞতা হয়, কখনো ভালো অভিজ্ঞতা, কখনো বা খারাপ। চাকরি করতে গিয়ে অপূর্বর সঙ্গে এক মারাঠি ব্রাহ্মণের আলাপ হয়, যার নাম রামদাস তলবারকর, ওর কালিক, ওর সাথে কাজ করে। সে একজন মারাঠি ব্রাহ্মণ, ও বাঙালি ব্রাহ্মণ, আর ওর বন্ধু মারাঠি ব্রাহ্মণ। অপূর্ব তাকে তো বেশ ভালোই লাগে। অপূর্ব রেঙ্গুনে যে বাড়িতে থাকতো, সেই বাড়ির ওপরের তলায় একটা সাহেব তার খ্রিস্টান মেয়েকে নিয়ে থাকতো। ঠিক আছে, তাহলে ওরা যেখানে থাকতো ফ্ল্যাট টাইপের, ওপরে কারা থাকতো, একটা খ্রিস্টান পরিবার থাকতো। সাহেবটি অপূর্বর সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করলেও তার সেই খ্রিস্টান মেয়েটা ভীষণ ভালো, নম্র, ভদ্র। হ্যাঁ, এই নতুন শহরে অপূর্বর সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে, চুরি চামারি কিছু একটা হয়ে যায়। অপূর্বর অনুপস্থিতিতে তার ঘরে কি হয়? চুরি হয়। আর যখন চুরি হয়, ওই যে ওপরের খ্রিস্টান মেয়েটি, এই হচ্ছে নায়িকা, ঠিক আছে, তাকে সাহায্য করে। তার জন্য টাকা কড়ি ছাড়া অপূর্বর বাকি জিনিসপত্র চুরি হওয়ার হাত থেকে বেঁচে যায়। অর্থাৎ চুরি তো করে নিয়ে যায় টাকা পয়সা, কিন্তু ঘরের জিনিসপত্রও চুরি করার আগে মেয়েটা এসে বাঁচিয়ে দেয়। অপূর্বর এই চুরির ব্যাপার আইনের, অর্থাৎ চুরি হয়েছে, এবার আইনের সাহায্য নিতে চেয়েছিল, কিন্তু খ্রিস্টান মেয়েটি রাজি ছিল না। রেঙ্গুনের পুলিশ কর্তা নিমাই বাবু ছিল অপূর্বর বাবার বন্ধু। তাহলে রেঙ্গুনে আরো একজন চাকরি করতেন, সে কে? অপূর্বর বাবার বন্ধু নিমাই বাবু। তাহলে ও চেনা জানা, অপূর্বর একরকম আত্মীয়। তো অপূর্ব পুলিশ স্টেশনে যাওয়ার সময় রাস্তাতেই নিমাই বাবুর সঙ্গে দেখা হয়। নিমাই বাবু সেই সময় জাহাজ ঘাটে যাচ্ছিলেন। কেন যাচ্ছিলেন? কারণ তাদের কাছে খবর ছিল যে এই যে ভারতবর্ষে যে সবাই ইংরেজরা দখল করে রেখেছিল, তখন চারিদিকে কি তৈরি হয়েছিল? ভারতবাসীদের মধ্যে বিদ্রোহ, অনেক বিদ্রোহী তৈরি হয়েছিল। তো ভীষণ বড় নাম করা নেতাজি সুভাষচন্দ্রের মতো যেরকম বড় বড় বিদ্রোহী ছিল, সেরকম একজন পলিটিক্যাল সাসপেক্ট, হুম সব্যসাচী মল্লিক, শোনা গেছে উনি এই রেঙ্গুনে গা ঢাকা দিতে এসছে। তো যিনি রাজদ্রোহী, যাকে ধরার জন্য পুলিশ কর্তারা ব্যস্ত, তিনি নদী পথে জাহাজে নাকি রেঙ্গুন আসছেন। আর নিমাই বাবু, এরা সবাই কাদের আন্ডারে কাজ করে? কোন পুলিশের আন্ডারে?
ইংরেজদের আন্ডারে কাজ করে, তো ভারতবাসী হয়েই ভারতবাসীকে ধরতে গেছে। অপূর্বকেও তিনি তার সঙ্গে নিয়ে যান, যে চল চল, যদি ধরা পড়ে তুইও দেখতে পারবি। অপূর্ব সব্যসাচীর কথা শোনা মাত্র খুব উত্তেজিত হয় আর যেতে রাজি হয়, স্বাভাবিক। মানে ধর, যখন লাদেন বেঁচে ছিল, ধর তুই খবর পেলি তোর মামা লাদেনকে ধরতে যাচ্ছে, তো বলো যাবি? তুই যাবি না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, একটা বড় টেররিস্টকে দেখা যাবে। তো সিঙ্গাপুরে 3 বছর জেল খেটে এই সব্যসাচী, অর্থাৎ সাসপেক্ট, মানে ওকে সবাই খুঁজে বেড়াচ্ছে, সন্দেহ করছে রাজদ্রোহী হিসেবে, ও রেঙ্গুনে আসছে। সব্যসাচী হচ্ছে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন পাশ করেছেন, তাহলে কত কত ট্যালেন্টেড লোকটা। একদিকে একদিকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আবার আইনও পাশ করা, উকিলও। সব্যসাচীকে নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন চলে। জাহাজ জেটির কাছে যখন এসে পড়লো, তারা সব্যসাচীকে খুঁজে পেলেন না। সবাই ভাবলো সব্যসাচী হয়তো পালিয়েছেন, কিন্তু জগদীশ বাবু সন্দেহের বশে কয়েকজনকে থানায় নিয়ে গিয়েছিলেন। কয়েকজনকে ধরেছে সন্দেহ করে, হ্যাঁ, যে তার মধ্যে যদি সব্যসাচী লুকিয়ে থাকে। নিমাই বাবুও থানায় গেলেন, জগদীশ বাবুকে একটা অন্য পুলিশ অফিসার, সে কতজন লোককে ধরেছে, আর নিমাই বাবুও তখন থানায় গেলেও, এবং নিমাই বাবু থানায় গিয়ে অপূর্বর সঙ্গে করে নিয়ে যেতে চাইলেন। অপূর্ব নিমাই বাবুর সঙ্গে পুলিশ স্টেশনে গেল। অপূর্ব আর নিমাইবাবু পুলিশ স্টেশনে যাওয়ার পরে যে ঘটনাটা, যে তার বাবার বন্ধু আর সে যখন থানায় যাচ্ছে, থানায় গিয়ে তারপরে কি ঘটে, সেটাই আমাদের পাঠ্যে আলোচনা আছে। তাহলে চলো আমরা লাইন বাই লাইন পড়ে বিষয়টা বুঝে নিই। এবার ওরা কোথায় প্রবেশ করছে? জাহাজের এলাকা থেকে, বন্দর থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে। দেখো শুরুতেই বলছে, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের সুমুখের হল ঘরে 6 জন বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। তাহলে 6 জন বাঙালিকে ওরা ধরেছে জাহাজের ওখান থেকে, যারা নিজেদের মালপত্র নিয়ে বসে আছে। জগদীশ বাবু, মানে আরেকটা যে পুলিশ অফিসার, ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ, মানে বাক্স হয় না, আগেকার দিনে বাক্স নিয়ে যেত, তখন অত এসব ট্রলি ফ্রলি ছিল না, ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছে। শুধু যে লোকটার প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আরো একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। তাহলে 6 জনের মধ্যে সব থেকে বেশি সন্দেহ যাকে হচ্ছে, তাকে আলাদা করে আটকে রেখেছে। কিসের জন্য সন্দেহ হচ্ছে? সব্যসাচী মল্লিক হিসেবে সন্দেহ হচ্ছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির, উত্তর ব্রহ্মে মানে, ব্রহ্ম মানে কোন শহর? মায়ানমার শহর। নর্থ মায়ানমারের বর্মা অয়েল কোম্পানির তেল খনির কারখানার মিস্ত্রির কাজ করছিল সবাই। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। অর্থাৎ তেলের কোম্পানিতে কাজ করে জলবায়ু ঠিক ভালো লাগেনি বলে ওরা এখন কোথায় চলে এসছে? রেঙ্গুনে চলে এসেছে। ইহাদের নাম ধাম বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়ে দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। অর্থাৎ যে লোকটাকে বেশি সন্দেহ হয়েছিল ওই বোচকা টোচকা নিয়ে বসে থাকা লোকের মধ্যে, এবার ফাইনালি ওই লোকটাকে বাইরে বার করেছে। লোকটা কাশিতে কাশিতে আসিল। তাহলে যে সব্যসাচী মল্লিক, যে যে আর কি, যাকে মনে করছে, সে কি এরকম করতে করতে কাশতে কাশতে আসছে। ভীষণ ফর্সা রং, রৌদ্রে পুড়ে তামাটে হয়ে গেছে যেন। বয়স 30-32-এর অধিক নয়, মানে 30-32 মানে তো ইয়াং বলতে গেলে, ঠিক আছে, কিন্তু ভারী রোগা দেখাইলো। একটু কাশির পরিশ্রমে যেন হাঁপাইতে লাগলো, মানে কেশে সে হাঁপিয়ে ঠাপিয়ে উঠছে, ঠিক আছে, যেরকম সেই হাঁপানি হলে যা হয়। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, মানে দেখলে মনে হবে কদিন পরেই উনি ওনার ভবলীলা সঙ্গ হবে, মানে ওপরে যাবে, ঠিক আছে। ভেতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। দেখলেই মনে হয় রুগ্ন রোগ ব্যাধি হয়ে বেশি দিন বাঁচবে না লোকটা। কেবল আশ্চর্য যে সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সারা শরীর ওনার দুর্বল, কদিন পরেই পটল লাগায় যাবে, কিন্তু চোখ দেখলে মনে হয় কি যে ভীষণ কিছু লুকিয়ে আছে ওই চোখের মধ্যে, অনেক কিছু। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে,
ভয় হয়, এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। অর্থাৎ অপূর্ব দেখছে লোকটার চোখ, লোকটাকে ভালো করে ফলো করছে, বলছে কি যে লোকটা যতই শরীরের দিক থেকে ক্লান্ত হোক না কেন, ওর যে চোখ, চোখ দুটোর মধ্যে অনেক কিছু আছে। বাবা গো, আমি দূরে দূরে সরে দাঁড়াই, কখন কি হয়, আগে সেফ জোনে থাকি আমি। অপূর্ব, তোমরা যদি উপন্যাসটা পড়ো, আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম, ও একটু প্রথম দিকে ভীরু টাইপের লোক ছিল। ভীরু মানে প্রতিবাদ করার জোর নেই বা কোনো কিছু সাহস দেখিয়ে করার খুব একটা জোর নেই। তাই আমরা এখানেও একটা উদাহরণ পেলাম, ও যেই দেখলো প্রবলেম হতে পারে, বিপদ হতে পারে, ও কি করলো, একটু দূরে গিয়ে সরে দাঁড়ালো। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকোনো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। বলছে এই লোকটার শরীরে কোথাও এমন একটা জায়গায় আত্মালা আছে বা প্রাণ আছে, সেখানে মৃত্যুও যেতে পারবে না, যতই রোগা পটকা হোক না কেন। হুম। কি বলে, এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাই বাবু কে? ওর বাবার বন্ধু। তাহার বেশ ভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, মানে লোকটা, যে লোকটাকে সাসপেক্ট করা হয়েছে সব্যসাচী মল্লিক হিসেবে, ওনার উনি বেশ সেজে গুজে রয়েছে, তো তো সেজে গুজে রয়েছে বলে বলছি, বাবা কিরকম করে সেজেছে দেখো, বলে অপূর্বকে দেখাচ্ছে যে দেখো কি অবস্থা। তো বলছে, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? অপূর্বকে ডেকে দেখাচ্ছে যে দেখো, শরীরে নাই জোর, এদিকে শখ দেখো 16 আনা, মানে সাজা গোজার পারিপাটটা একদম তুখরে। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, মানে কোনো রকমের হাসি ফাসি পেছন দিকে ফিরে ও ঢেকে দিল। মানে এতক্ষণ অপূর্ব দেখছিল লোকটার শরীর কিরকম, লোকটার চাহনি কিরকম, ও এতক্ষণ খেয়ালই করেনি যে লোকটা কেমন জামা কাপড় পরে আছে, আর সেটা কতটা ফানি, দেখলেই হাসি পায়। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, মাথার সামনে মেয়েদের মতো বড় বড় চুল, চাইনিজ কাট টাইপের, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে, পেছনে চুল নাই, সামনে বড় বড় চুল। ঠিক আছে, এমনই ছোট করে কাটা পেছনের চুল, মাথা চেরা সিঁথি, মানে মাথায় আবার মাঝখান থেকে এরকম শীতে করে তেরে নাম করে চুলটা রেখেছে সালমান খানের মতো। অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে, মানে তেলে চুপচুপা না, মানে মাথা মানে উস্কো খুস্কো, তেল মেল কিছু দেয়নি। হ্যাঁ, কেমন একটা লাগছে জানো, কঠিন রুগ্ন কেশ হলেও মাথার থেকে আবার গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ? লেবুর তেলের গন্ধ। এত তীব্র গন্ধ, তেলে সারা ঘর লেবুর তেলে ভরে গেছে গন্ধে। গায়ে আবার জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, চুড়িদার পাঞ্জাবি পরে আছে, রামধনু রঙের, মানে 7-7টা রঙের পাঞ্জাবি, ঝিলিক পিলিক ড্রেস। আবার তার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কি অংশ দেখা যাচ্ছে। পাঞ্জাবির পকেট, বুক পকেটে আবার একটা রুমাল, রুমালে আবার বাঘ আঁকা একটু দেখা যাচ্ছে। উত্তরীয়র কোনো বালাই নেই, পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় মানে একটু ওড়না টাইপের পরে ছেলেরা, ওসবের কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, শাড়ি পরেছে আবার নিচে, ঠিক আছে, মখমলের পাড়ের শাড়ি। আবার পায়ে আবার মোজা পরেছে, সবুজ রঙের ফুল মোজা হাঁটু অব্দি, হাঁটুর ওপরে আবার লাল ফিতে দিয়ে ওটা বাঁধা, মোজাটা আবার লাল কালারের ফিতে দিয়ে আর সুন্দর করে একটা ফিতে দিয়ে ফুল বানিয়েছে। ঠিক আছে, বার্নিশ করা পাম্প শু, পাম্প শু তো জানিস মেয়েরা পরে ছেলেরা পরে, পাম্প শু টাইপের বার্নিশ করা একদম রং ফং করা পাম্প শু পরেছে আবার। আর কি হচ্ছে, তলাটা মজবুত জুতোর, টিকসই করিতে আগাগোড়া লোহার নল বাঁধানো, লোহাটায় আবার, জুতোটায় আবার লোহার নাল বাঁধানো। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, আর হাতে বেতের ছড়ি, আবার সেটাতে হরিণের শিঙের হাতল দেওয়া। কয়দিনের জাহাজের ধকলেই সমস্ত নোংরা হইয়া উঠিয়াছে, এতদিন যেহেতু জাহাজে ছিল জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিলেন, কাকাবাবু, এই লোকটাকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে এ নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ বলছে, কাকু তুমি কারে ধরে এনেছো, সব্যসাচী মল্লিক বলি এই এই কার্টুনটাকে, ছেড়ে দাও।
এই যে সব্যসাচী মল্লিক না, তার তার আমি আমি এলাবাই হতে পারি, আমি জামিন হচ্ছি, আমি বলছি, ঠিক আছে? নিমাই বাবু চুপ করে রইলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। এরকম পায়ে ফিতে বেঁধে মোজা পরে ঘুরে বেড়াবে নাকি? তার কালচারটা ভাবুন, সে একজন ডক্টর ইঞ্জিনিয়ার, তাই না? নিমাই বাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, ওই লোকটাকে বলছে। তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমি তেলের খনিতেই কাজ করেছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে আর পকেটে কি আছে? পকেটে আর ট্যাকে কি আছে জিজ্ঞেস করছে। তাহার ট্যাক হইতে পোটলা থেকে একটা টাকা, গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট থেকে একটা লোহার কম্পাস বের হলো, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, আর গাঁজা কলিকা বাহির হইয়া পড়িল। নিমাই বাবু বলছে, তুমি গাঁজা খাও? লোকটা অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন, হ্যাঁ? আর আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশ বাবু এ সময় ঘরে ঢুকিতে নিমাই বাবু হাসিয়া কহিলেন, হে দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজা কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। মানে কি অবস্থা, তুই এখন যদি কিছু না খাস, বিড়ি সিগারেট না খাস, তুই কি পকেটে রেখে দিবি অন্য লোকে খাবে বলে? হ্যাঁ, তুমি গাঁজা খাও না, অন্য লোকে খাবে বলে পকেটে গাঁজা রেখে দিয়েছো? ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাদের বিদ্যমান বাবা, বলতেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না, এই বুড়ো মানুষটার কথা শোনো। বুড়ো মানুষ মানে নিমাবাবু বলছে, তুমি, আমি বুড়ো মানুষ, আমার কথা শোনো, তোমার যা শরীরের অবস্থা, আর গাঁজা খেও না। মহাপাত্র, মহাপাত্র মানে ওই লোকটা গিরিশ মহাপাত্র, মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, না না আগে না, মাইরি খাই নে। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিলে বলে দি, এই মাত্র, নইলে নিজে খাইনি। জগদীশ বাবু চটিয়া উঠিয়া কহিলেন, আহ, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকা বাবু। তাহলে এখানে এসব ঝামেলা হচ্ছে। অপূর্ব তো চুপচাপ দাঁড়িয়েছিল, ও বলছে, কাকা বাবু আমি তাহলে আসি, অনেক বেলা হয়ে গেছে। নিমাই বাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। মহাপাত্র মানে ওই ওই লোকটা, ওই মোজা পরা লোকটাকে বলছে, যাও তুমি এখন যেতে পারো। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইয়া কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখো। সে যে বার্মায় এসেছে, এ খবর সত্য। সে মানে কে এসেছে? সব্যসাচী মল্লিক জি এসেছে, এই খবর, এই নিউজটা ভীষণ সত্যি। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করা দরকার নেই বড়বাবু। জানোয়ার মানে ওই মোজা পরা লোকটাকে আর দেখার দরকার নেই, ওরে ছেড়ে দাও। লেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বেশি লেবুর গন্ধ কিন্তু কেমন একটা দেখবি, মানে মাথা ধরিয়ে দেয়। তো এত মেখেছে তেল, বাবারে বাবা, পুরো থানা শুদ্ধ লোকের নাক ঝালাপালা হয়ে গেছে। বড়বাবু অর্থাৎ নিমাই বাবু হাসিতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন থেকে বাহির হইয়া আসিল, আর প্রায় তাহার সঙ্গে সঙ্গে ওই গিরিশ মহাপাত্র, ফুল মজা পড়া লোকটা, হ্যাঁ, তাহার ভাঙা টিঙের তোরঙ্গ আর চটায় জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে, মানে ধীরে 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 উত্তর দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করলো। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। অপূর্ব বুঝে গেছে যে ওই লোকটাই ছিল আসল সব্যসাচী মল্লিক, অথচ এত বড় সব্যসাচী ধরা পড়লো না। কি অ্যাক্টিং তার! হ্যাঁ, আর জিনিসপত্রগুলো নিয়েছে, মানে একটা পারফেক্ট কয়লার খনির লোকের মতো।
বাসায় ফিরিয়া দাড়িগোঁফ কামানো হইতে শুরু করিয়া সান্ধ্যাহ্নিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোই বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নেই। অপূর্ব বাড়িতে এসে ঠিকঠাক নিজস্ব কাজ করলো, কিন্তু ওর মনের মধ্যে কোথাও একটা খুঁতখুঁত 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 করছিল। অথচ চোখ, কান, বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোন এক অদৃশ্য অপরিজ্ঞাত রাজ বিদ্রোহের চিন্তাতেই ধ্যানমস্ত হলো। ওর সাংসারিক চিন্তা এখন আর অপূর্বর মাথায় ঘুরছে না। ওর খালি বার 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 কার কথা মনে পড়ছে? সেই গিরিশ মহাপাত্র ওরফে আসল সেই ওয়ান্টেড সব্যসাচী মল্লিকের কথা মনে পড়তে লাগলো। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর কে? রামদাস তলোয়ারকর ওর অফিসের কালিক, ওর সাথে থাকে, ব্রাহ্মণ থাকে না, মানে ওর সাথে অফিসে কাজ করে। এই লোকটা লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? আপনি কি আজকে বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন? চিঠি পেলে, এই দুঃখের খবর এলে তখনই মানুষের মন খারাপ হয়। কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু জিজ্ঞাসা বা আশ্চর্য হইয়া কহিল, আহ যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করলো না। রামদাস দেখছে যে ওর মন খারাপ, ও উদাস হয়ে রয়েছে, অথচ বলছে না, আর কি, ও আর কোনো প্রশ্ন করে না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত। টিফিনকেই জলযোগ বলে। টিফিন করতো একসাথে বসে। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বদ্ধ অনুরোধ করেছিলেন, যতদিন তাহার মা অর্থাৎ অপূর্বর মা বা বাড়ির কেউ বা কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করে, ততদিন এই ছোট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ রামদাস তলোয়ারকরের বউ নিজের বরের জন্য টিফিন বানায়, আবার অপূর্বর জন্য খাবার পাঠিয়ে দেয়। কারণ উনি মনে করে যে তোমার এলাকায় কেউ নেই, তোমার বাড়িতে তোমার বউ নেই, মা নেই, তোমার বাড়ির কেউ নারী নেই যে রান্না বান্না করবে। তুমি একটা কাজ করো, এই বোনটার কথা রাখো, আমি তোমায় যা হোক তোমার রোজ আমি খাবার পাঠাবো, তুমি খেও সেটাই। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলো যখন সাজাইয়া দিয়ে গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল, মানে একা একাই কথাটা তুলল যে, জানো, তার ঘরে মনে আছে আগের দিন চুরি হয়েছিল, একটা মেয়ে হেল্প করেছিল, সেটাই এখন রামদাস তলোয়ারকরকে বলছে যে কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্ত যাইতে পারিত কেবল ওপরের একটা খ্রিস্টান মেয়েটির কৃপায়, টাকা কড়ি ছাড়া বাকি সব জিনিস ঘরের বেঁচে গেছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা লাগিয়া বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। মেয়েটা প্রথমে তালা দিয়ে রেখেছিল, নিজের তালা, কারণ চোর তো তালা ভেঙে ঢুকেছে, তাই নিজের তালা আটকে দেয়। তারপর অপূর্ব যখন বাড়িতে আসে, অপূর্বর সঙ্গে বাড়িতে ঢুকে অপূর্বর ছড়ানো জিনিসপত্র সব গুছিয়ে দেয় মেয়েটা। সমস্ত ফর্দ করিয়া কি আছে, কি চুরি হয়ে গেছে, এমন নিখুঁত হিসাব করিয়ে দিয়েছে যে বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্ট যারা হিসাবপত্র করে অফিসে, তার পক্ষেও বিস্ময়কর। মেয়েটা এত সুন্দর আমার সমস্ত জিনিসপত্র হিসাব করে দিয়েছে। বাস্তবিক এমন তৎপর, এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না তলোয়ারকর। মেয়েটাকে ওর বেশ ভালো লেগেছে, যে বাহ কি সুন্দর, এত কাজকর্ম ভালো পারে, কার্যকুশলা, হ্যাঁ, তার উপস্থিত বুদ্ধি আছে, এত ভালো মেয়ে আমি কোনোদিন দেখিনি জানো তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু মেয়েটা, একটা ফ্রেন্ড, যে আমার ঘরে কিছু হচ্ছে না হচ্ছে সেটা খেয়াল রাখে। রামদাস বলল, তারপর তারপর অপূর্ব বলল, তেওয়ারি ঘরে ছিল না। তেওয়ারি মানে ওর যে চাকর। বর্মা নাচ দেখতে ফরায় গিয়েছিল। বর্মা নাচ হয়, সে নাচ দেখতে উনি গেছিল কোথায়? ফয়ায় গেছিল। ইত্যবসরে এই ব্যাপার। আর যখন চাকর ছিল না তখনই এই চোরের উপদ্রব হয়েছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর তারপর কি, অনেকে বলছে, ওরা মনে করছে যে 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 ছিল না, এটা হতে পারে যে ও নিজে চুরি করেনি কিন্তু চোরকে সাহায্য করেছে। না হলে ওই যেদিন ও চলে গেল বাড়ি থেকে, ওদিনকে চোর আসে কি করে? চোর কি জানতো যে ওর নাচ দেখতে যাবে ফয়ারে? তাই না?
তারপর তারপর কে বলছে এই কথাটা? রামদাস বলছে। তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, তখন তামাশা দেখালে যে ও কথা মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই। তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। অর্থাৎ ও একটু ব্যঙ্গ করে বলছে যে পুলিশ আর কি করবে, পুলিশ, ভারতীয় পুলিশ যারা ইংরেজদের হয়ে কাজ করছে, তারা আমার চোর ধরবে কেন? তারা তো ওই নিজের দেশের লোক, যারা দেশকে বাঁচাতে চায়, যারা স্বাধীনতা চায়, তাদেরকেই ধরে বেড়াক, ওদের তো ওই কাজ। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র, তারপর তার সেই ভয়ানক ফুল মোজা, লেবুর তেল লাগানো ড্রেস, এই সমস্ত বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হলো। তুই জাস্ট ভাব, তুই একটা লোককে দেখছিস, তেরে নামকার চুল, সামনে চুল পেছনে ছোট, হ্যাঁ, আবার শাড়ি পর রামধনু রঙের কালারের ড্রেস, হাঁটু পর্যন্ত মোজা, মানে ভাবলেই কেমন হাসি পায়। অপূর্ব যতবার ভাবছে ওর দম ফাটা হাসি পাচ্ছে, হ্যাঁ, আর হাসি চেপে রাখছে। হাসি থামিলে মানে খুব হাসা হেসে যখন থামলো, সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার, উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নাল ঠোকা পামসু, তাহার লেবুর তেলের গন্ধ বিলাস, সর্বোপরি তাহার পরিহিতায় গাঁজা কলকেটির আবিষ্কার ইতিহাসের সবিস্তারে বর্ণনা করিতে করিতে উৎকট করে উৎকট হাসির বেগ, ঠিক আছে, কোনো মতে আর একবার সম্বরণ করিয়া শেষ কহিল, তলোয়ার কর। মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অর্থাৎ আমি একটা সাধারণ লোক হয়ে আমি বুঝতে পারছি যে এই হলো সব্যসাচী মল্লিক, অথচ এত বড় বড় পুলিশ অফিসাররা কিন্তু ধোকা খেয়ে গেল। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলো। বুনো হাঁস মানে সব্যসাচী। বলছে এই পুলিশরা সরকারের কাছ থেকে টাকা দিচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে খুঁজছে, অথচ ওদের সামনে থেকেই পাখি ফুস হয়ে গেল। রামদাস কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? মনে আছে নিমাই বাবু ওর বাবার বন্ধু, জগদীশ বাবু, নামগুলো শুনলে কি লাগছে, বাঙালি না? তাই ওই মারাঠি ওর বন্ধু বলছে এগুলো কি সবাই বাঙালি পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা নেই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। অর্থাৎ এই ইংরেজদের আন্ডারে অপূর্বর বাবা নিমাই বাবুকে পুলিশের চাকরি পাইয়ে দিয়েছিল, ইংরেজের পুলিশের আন্ডারে ওর বাবা নিয়ে গেছিল অপূর্বর বাবা। তাহলে কার বাবা অ্যাকচুয়ালি স্বাধীনতা আটকাতে সাহায্য করেছিল? অপূর্বর বাবা। তাই রামদাস বলছে যে আপনার বাবা যে পাপ করে গেছে তার প্রায়শ্চিত্ত তো এখন আপনাকেই করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া এরম করে কাউকে যদি বলি যে তোমায় এমন প্রায়শ্চিত্ত করতে হবে, হ্যাঁ, সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল, বলছে ইস কি বলে দিলাম। আত্মীয়ের সম্পর্কে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই, অর্থাৎ ঠিক হয়নি। অপূর্ব তাহার মুখের দিকে চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, তিনি আমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপন নন। অর্থাৎ তার বন্ধু যখন এটা বলে ফেলেছে যে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোমার কাকাই তো বাজে, দেশের লোকেদের ধরে বেড়াচ্ছে যারা স্বাধীনতা চায়, বলে উনি না কি বলে ফেললাম এই বলে ভয় পেয়ে গেছে। কিন্তু এই যে ভয় পেয়েছে উনি বা ওনার খারাপ লেগেছে সেটা কে বুঝে গেছে? অপূর্ব বুঝে গেছে। তাই অপূর্ব আবার উল্টে বলছে কি যে না না দেখুন উনি আমার কাকা, উনি আমার আত্মীয়, উনি আমার ভালো চায়, ঠিক আছে, কিন্তু আমার কাছে আমার দেশ সবার প্রথমে, তারপরে আমার কাকা কাকি ইত্যাদি। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। অর্থাৎ যে লোক ভারতবর্ষকে বাঁচানোর জন্য, স্বাধীন করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে,
হন্যে হয়ে বেড়াচ্ছে, সেই লোক আমার বেশি কাছের হবে, আমার কাকার থেকেও বেশি কাছের, কারণ আমি আমার দেশকে বেশি ভালোবাসি। তো দেশের জন্য যে করবে সেই আমার আপন। তাহলে কে আপন বলতে চাইছে? গিরিশ মহাপাত্র অর্থাৎ ওরফে সব্যসাচী মল্লিক ওনার কাছে আপন। কার থেকে বেশি? নিমাই বাবুর থেকেও বেশি আপন, কারণ সব্যসাচী মল্লিকই ভারতকে বাঁচানোর জন্য লড়াই করছে। রামদাস মুচকি হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। অর্থাৎ কেউ যদি জানতে পারে যে তুমি বলছো ইংরেজদেরকে সাপোর্ট না করে তুমি বিদ্রোহীদের সাপোর্ট করছো, তোমার গল্প ওখানেই হয়ে যাবে। এখানে অপূর্ব কহিল, আহ, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর। শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য থাক আর যার থাক, আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই। রামদাস তলোয়ার করার মতো সাহস অপূর্ব নিজেই বলছে যে আমার নেই। আমি ভীরু। আমি প্রথমেই বলেছিলাম কিন্তু যে অপূর্ব একটুখানি ভীরু প্রকৃতির, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। অর্থাৎ আমরা ইন্ডিয়ানরা, ভারতবাসীরা বিনা কারণে ইংরেজদের কাছে অনেক অপমানিত হয়েছি এবং অনেক পদদলিত হয়েছি। বলছে এটা আমার ভালো লাগে না গো। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না? তলোয়ার কর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। এতদিন ও ভয় পেয়েছে, এতদিন ও ভেবেছে আমি যদি ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হই তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন অপূর্ব অনেক অপমান সহ্য করেছে। ট্রেনে উঠেছে, ট্রেন থেকে লাথি মেরে ইংরেজরা ফেলে দিয়েছে। কেন? ও ভারতবাসী বলে, ওর কালো চামড়া বলে। ও সেটা নালিশ করতে গেছে স্টেশন মাস্টারের কাছে, স্টেশন মাস্টারকে কুকুরের মতো করে তাড়িয়ে দিয়েছে, কারণ ও বাঙালি, মানে বাঙালি না, ও হিন্দুস্থানি বলে, ওর গায়ে কালো চামড়া বলে, ও ভারতীয় বলে। তো এই অপমান সহ্য করতে করতে আজকে ও এই সিদ্ধান্ত নিয়েছে যে আমার মরতে হয়, মরবো কিছু বললে, কিন্তু আমার দেশের জন্য যারা লড়াই করছে তাদের হয়ে আমি স্বর তুলবো। এবার রামদাসের সুশ্রী গৌর বর্ণ, ফর্সা মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, হ্যাঁ, এই ঘটনা তো আমাকে বলেননি। কোন ঘটনা বলতো? ওই যে লাথি মেরেছে ওই? হ্যাঁ, আমায় বলেনি তো তুমি। তখন অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারোর গায়েই ঠেকলো না। এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। মানে ইন্ডিয়ানদের অবস্থা এমন যে পাশে যদি কোনো ইন্ডিয়ানকে ইংরেজরা লাথিও মারে, অন্যান্যরা কেউ প্রতিবাদ করে না যে কেন মারলে লাথি। লাঠির চোটে আমার হাড় পাজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুশি হয়ে গেল। যখন সবাইকে বললাম জানো আমায় লাথি মেরেছে, সবাই জিজ্ঞেস করলো তোমার হাড় পাজর ঠিক আছে তো? বাহ বাহ, তাহলে তো খুবই ভালো। লাথি যে মেরেছে, যে অপমান, সেটা কারোর গায়ে লাগলো না। এমনই মোটা চামড়া হয়ে গেছিল ভারতবাসীদের। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছল ছল করিয়া আসিল। স্বাভাবিক, মানে ভাব কিরকম একটা কোনো কারণ ছাড়া তোকে যদি লাথি মারে, তুই ট্রেনে উঠছিস, তোকে লাথি মারছে, আবার বলছে ইউ ইন্ডিয়ান ব্লাডি পিপল গেট লস্ট, বেরিয়ে যাও, তখন কিরম লাগবে? ওর চোখে জল চলে এলো। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপুর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়ে নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। হাতে চাপ দেওয়ার মানে কি, যে ও সমব্যথী, ও বুঝতে পারছে বন্ধুকে কি বলবে, তাই একটু সান্ত্বনা দিয়ে একটু হাত ধরে শক্তি জুগিয়ে ও নিজের রুমে, অফিস রুমে চলে গেল। সেই দিন বিকেলে আফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন,
আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। অর্থাৎ বড় সাহেব কি বলছে এসে, অফিসার, ওদের অফিসের হেড কি বলছে, এখানে কোনো নিয়ম কানুন হচ্ছে না ভামর অফিসে। ভামো একটা শহর, ওরা রেঙ্গুনে আছে আর ভামোতে কোনো কিছু হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা, এদিকে প্রোম, সবকটা অফিসে গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি এবার সবগুলো দেখে এসো। আমার অবর্তমানে সমস্ত ভারই তোমার। অফিসে মালিক যে বস সে থাকবে না, আর তার অবর্তমানে ভার কে নেবে? অপূর্ব। একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বেরিয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে। অর্থাৎ অফিস ওকে বলছে তুমি ট্যুর করো, তুমি ঘুরে ঘুরে সমস্ত অফিসে কি চলছে না চলছে এগুলো সুপারভাইজ করো, লক্ষ্য রাখো। এই সুযোগ কে ছাড়ে? বিনা মানে খরচায় অফিস থেকে ভ্রমণ, ঠিক আছে, একটু দেশ ঘোরাও হবে, আর এক জায়গায় ভালোও লাগছে না। অতএব যাওয়াই স্থির হইল। পরদিনই অপরাহ্ন বেলায়, মানে পরদিন বিকেল বেলাতেই, সুদূর মানে সেই দূরে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আরদালি আর আফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারি জন্য বাসাতেই রহিল। তেওয়ারিকে ওর ঘরের চাকর, ঘরটা দেখতে হবে তো, তাই তেওয়ারি ওইখানেই রইল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, কিন্তু আজও মানে আরো অজানা স্থানে পা বাড়াইবা তাহার প্রবৃত্তি ছিল না। তলোয়ার কর তেওয়ারি পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তলোয়ার কর। তেওয়ারি ভয় পাচ্ছে, বাবু আমি একা একা থাকবো কেমনে এই বাড়িতে? তখন ওর যে বন্ধু, অপূর্বর বন্ধু রামদাস, সে বলছে, আরে তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলে অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। রামদাস তো রেঙ্গুনেই থাকছে, তো যে কিছু হলে আমার কাছে এসো, অত তোমার ভয় নেই। গাড়ি ছাড়িতে বোধ করি মিনিট পাঁচেক বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া উঠিল, ওই যে জানলা দিয়ে কিছু দেখতে পেয়েছে ট্রেনের। তলোয়ার কর ঘাড় ফিরাইতে বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। রামদাস তো গিরিশকে দেখেনি, তাহলে চিনল কি করে? তোরাই বল। ওর ড্রেস, ওর ড্রেস দেখলে যে কেউ, পৃথিবীর যে কেউ চিনে যেতে পারবে ওটা গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, রামধনু রঙের, সেই সবুজ রঙের ফুল মোজা, আবার ফিতে আটকানো মোজাতে, আর সেই পামসু, আর সেই ছড়ি। প্রভেদের মধ্যে কেবল এই বাঘ আগা রুমালটা বুক পকেট থেকে সরে এখন তার গলায় জড়ানো, গলায় রুমাল বেঁধে রেখেছে। মহাপাত্র এদিকেই আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আজ্ঞে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন, মানে কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আজ্ঞে এনানজাং থেকে দুইজন বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাবু জোচ্চুরে, কথায় বলে পরধর্ম ভাবা ভাই, ললাটের লেখা তো খণ্ডাবে না। তাহলে ও বলছে, দেখুন বাবু, ওদিন কিন্তু আমায় ভুলভাল বলেছিলেন, আমি কিন্তু গাঁজা খাই না। হ্যাঁ, মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা বললে কিন্তু অনেক পাপ হয়, আমি জানি। এইসব বলে ওকে বলছে যে আমি গাঁজা খাই না। তলোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি मैंने आपको तो कहीं जरूर देखा, মানে জগদীশকে, ঠিক আছে, সব্যসাচীকে দেখে ওর যে বন্ধু, অপূর্বর বন্ধু রামদাস, সে বলছে কি, বাবুজি मैंने आपको तो जरूर कहा देखा। গিরিশ কহিল, আশ্চর্য नहीं है বাবু সাহেব, নকরির ওয়াস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা है। বলছে আমি চাকরির জন্য কত জায়গায় তো ঘুরি, আপনি আমাকে দেখে থাকতেই পারেন। অপূর্বকে বলিল,
কিন্তু আমার উপর মিথ্যা সন্দেহ রাখবেন না। মানে অপূর্বকে এবার কে বলছে? ওই লোকটা বলছে, আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই। আমাকে আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র সবই কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, তবে এখন আসি। বাবু সাহেব রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, কোনো রকমের কাশির বেগ সামলাইতে সামলাইতে ব্যগ্র পদে মানে ভীষণ তাড়াহুড়ো করে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন, তলোয়ার কর বলিয়া সে হাসিল। আর এ এখানে ঘুরে বেড়াচ্ছে কাস্তে কাস্তে। কিন্তু সেই হাসিতে তলোয়ার কর যোগ দিল না। অপূর্বর বন্ধু আর হাসছে না। পরক্ষণেই ট্রেনের বাঁশি বাজিয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করলো। করমর্দন মানে কি? হ্যান্ডশেক করলো, ঠিক আছে? কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না। তার মানে রামদাস এখন চিন্তা করছে যে এই লোকটাকে আমি কোথাও তো একটা কোথাও দেখেছি। হ্যাঁ, এই লোকটা তো বলে গেল আমারে বাবু আপনি সব জায়গায় দেখবেন, বাট সব জায়গায় তো দেখিনি। নিশ্চয়ই কোনো একটা জায়গায় দেখেছে। নানা কারণে অপূর্ব লক্ষ্য করলো না সেই ব্যাপারটা, যে ওর বন্ধু পুরো চুপচাপ। কিন্তু করিলে দেখিতে পাইতো এই মুহূর্ত কালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। মানে ওর ভুরু ঠুরু কুচকে গেছে, কপাল কুচকে গেছে, ও চিন্তা করছে কিছু একটা। এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। মানে ওর বন্ধু যে অন্যমনস্ক সেটা অপূর্ব আর লক্ষ্য করলো না। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তার মানে ফার্স্ট ক্লাস, ট্রেনের ফার্স্ট ক্লাসে উঠেছে। তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া জল মানে বিনা জলেই শয়ন সন্ধ্যা সমাপন করিল। সন্ধ্যা আহ্নিক করতে হয় ব্রাহ্মণদের, ঠিক আছে? জল ছাড়াই ও পৈতে বার করে, ঠিক আছে, এই সন্ধ্যা আহ্নিক করতে লাগলো। যে সকল ভোজ্য বস্তু শাস্ত্র মতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আরদালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্বর ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া, মানে ও রাত্রিবেলা সন্ধ্যা আহ্নিক শেষ করলো, রাত্রিবেলা খেলো, চাকর সব করে দিয়ে গেছে, এবার বিছানাও করা, শয্যায় আশ্রয় নিল। তাহার ভরসা ছিল যে সকাল পর্যন্ত, প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটবে না। তুই বল, ট্রেনে ফার্স্ট ক্লাসে উঠেছো, কেউ কি তোমায় ডিস্টার্ব করতে আসবে? তো ভাবছি কি আমি টানা ঘুমিয়ে এখন সকালবেলা উঠবো। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কত বড় ভুল চিন্তা অপূর্বর, যে ও একটা ইন্ডিয়ান হয়ে ফার্স্ট ক্লাসে চড়বে আর কেউ ওকে সন্দেহ করবে না, কেউ ওকে প্রশ্ন করবে না, কেউ ওকে ডিস্টার্ব করবে না, এই চিন্তা ভাবনাটাই যে ভুল সেটা ওর ভাঙলো। তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রের মধ্যে বার তিনেক তার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ঠিকানা লিখিয়া লইল। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, তুমি তো আর ইউরোপিয়ান নও যে তোমায় আমি প্রশ্ন করবো না। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, নিয়ম রেলওয়ের কর্মচারীর জন্য। বলছে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। তাহলে কি বলছে, তুমি তো ইউরোপিয়ান নাও, তুমি তো ইংরেজ না, তুমি একটা সাধারণ ভারতীয়, আমি চাইলে তোমাকে টেনে এখন ট্রেন থেকে নামিয়ে ফেলে দিতে পারি। তাহলে একটা ভারতীয় হলে কতটা তাকে অপমান করা হতো সেটা এই গল্প থেকে আমরা বুঝতে পারছি। যে তুমি যতই বড় চাকরি করো না কেন, তুমি যতই বড় ফার্স্ট ক্লাস ট্রেনে ওঠো না কেন, তুমি ভারতীয় বলে তোমাকে কেউ সেই সময় দাম দিত না, যে সময় আমাদের দেশে ইংরেজরা রাজত্ব করতো। এমনকি ভারতীয় হয়েই ভারতীয়দের অপমান করতো আর বলতো তুমি তো ভারতীয় নাও, তুমি তো ইউরোপিয়ান নাও,
তুমি ভারতীয়। তো এই হচ্ছে পথের দাবি। এইখানে আরো অনেক গল্প আছে। এরপরে অপূর্ব স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত হবে এবং ওর যে খ্রিস্টান মেয়েটা, সেই মেয়েটাও অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামী, জানতে পারবে। সেসব গল্প পরে তোমরা যখন বড় হবে, পুরো গল্প চাইলে তোমরা উপন্যাসটা পড়তে পারো, খুব সুন্দর উপন্যাসটা। গল্প তাহলে শেষ করলাম।